সবুজ শ্যামলে বাংলার প্রাণ আমাদের কৃষি ও কৃষক। মাঠের ঘাম আর নিরন্তর পরিশ্রমে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা, তাদের সুখ দুঃখ আর সাফল্যের গল্প নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান রনক। এ সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক জিজ্ঞাসা। জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে গাইবান্ধার কৃষিখাতে। ডিজেল সংকটে সেচ দিতে না পারায় বোরো ধান নিয়ে বেকায়দায় আছেন কৃষকরা। যদিও কৃষি অফিস বলছে ডিজেলের কোনো সংকট নেই। কৃষক কোন খাতে ডিজেল ব্যয় করবে তার সঠিক তথ্য নিশ্চিত করলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। রবি মৌসুমে মাঠ জুড়ে সবুজের সমারোহ। এক মাস পরেই শুরু হবে কাটা মাড়াই। এই সময় প্রচুর পরিমাণ পানি সেচের প্রয়োজন হয় বোরো ধানে। গাইবান্ধায় ডিজেলের সংকট দেখা দেওয়ায় বোরো ধানে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষকরা। জেলার অর্থনীতির প্রধান উৎস নদীবেষ্টিত চরাঞ্চলের কৃষি। অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় চরাঞ্চলের কৃষকদের। তবে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজেল চালিত ইঞ্জিনই পানি সেচের জন্য একমাত্র ভরসা। এছাড়া ভুট্টা মাড়াই, জমি চাষ ও নৌকা যোগে নদী পারাপারের ক্ষেত্রেও ব্যবহৃত হয় ডিজেল চালিত ইঞ্জিন ও ট্রাক্টর। তেলের সংকট ও কালোবাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় বাধার সম্মুখীন হচ্ছে চরাঞ্চলের কৃষি উৎপাদন। সেই সাথে অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। চরচারি আবাদ করছি, সেখানে পানি দেওয়া যাচ্ছে না, ভুট্টার খাতে সেচ দেওয়া লাগে, তারপরে নৌকা দেওয়া পারাপার হয়, সেখানে সমস্যা, লোক তেল এবার ওবার যাওয়া যাচ্ছে না। কাল তেলের জন্য কাল থেকে ঘুরতেছি, তেল পাচ্ছি না। আমি তেলের সমস্যা, আমরা পানি দিতে পারতেছি না। ভুট্টা ভাঙামো তাও তো তেল লাগে, তেল ছাড়া তো চলে না। কৃষি অফিস বলছে জেলার পাম্পগুলোতে ডিজেলের কোনো সংকট নেই। কৃষক কোন খাতে ডিজেল ব্যয় করবে তার সঠিক তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নিশ্চিত করলে চাহিদা মতো ডিজেল সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন কৃষি অফিসার। আমাদের কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, বিশেষ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে যদি জানানো হয় কোন উদ্দেশ্যে তার তেলটা লাগবে, সেক্ষেত্রে আমরা তার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পে আমরা সেই সুপারিশটা করব। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং এবং ট্যাগ অফিসারদের সঠিক তদারকির মাধ্যমে সিন্ডিকেট ভাঙলে কৃষকরা চাহিদা মতো ডিজেল পাবে বলে দাবি সংশ্লিষ্টদের। সাতক্ষীরায় কৃষি পণ্য সংরক্ষণ কেন্দ্র না থাকায় লোকসানের মুখে স্থানীয় কৃষকরা। মৌসুমে ফলন ভালো হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে দাম কমলে বাধ্য হয়ে পানির দরে ফসল বিক্রি করতে হচ্ছে তাদের। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন নানা জাতের শাকসবজি ও ফসলের সমারোহ। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। তবে কৃষকের মুখে হাসির বদলে এখন দুশ্চিন্তার ছাপ। জেলার সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো বিশেষায়িত কৃষিপণ্য সংরক্ষণাগার না থাকায় পচনশীল এসব ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। চাষিদের অভিযোগ, বাজারে যখন সরবরাহ বাড়ে তখন দাম দ্রুত কমে যায়, কিন্তু ফসল ধরে রাখার মতো কোনো হিমাগার বা আধুনিক ব্যবস্থা না থাকায় তারা অনেকটা নিরুপায়। পচন থেকে রক্ষা পেতে অনেক সময় উৎপাদন খরচের চেয়েও কম দামে মাঠেই ফসল বিক্রি করে দিতে হচ্ছে তাদের। বেগুন নেগাচ্ছি, সবাই একসাথে উঠতেছে, ওঠার পরে সেই 4 টাকা 5 টাকা 6 টাকা যে যা পেতে বেচতেছে, সব লস হয়ে যাচ্ছে। বিট কপি নেওয়ার লোক নেই। আম, কুল, সবজি, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। উৎপাদন ভালো হলেও সংরক্ষণ সংকটে লাভের বদলে গুনতে হচ্ছে লোকসান। সবাই একসাথে চলে, দাম বিক্রি করা যায় না, রাখার তো কোনো জায়গা নেই। মানে সব একসঙ্গে উঠতেছে, উঠে বিদায় আমাদের প্রত্যেকটা চাষা, আমি বলি না, প্রত্যেকটা চাষাই সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে জেলায় পর্যাপ্ত হিমাগার ও আধুনিক কৃষিপণ্য সংরক্ষণ কেন্দ্র নির্মাণের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রসেসিং সেন্টার যদি থাকে আর এখান থেকেই প্রসেস করে সুন্দরভাবে গ্রেডিং এবং বাছাই সব কিছু যদি করে আমরা যদি এখান থেকে প্যাকেটিং করে পাঠাতে পারি, তাহলে কৃষকগণও যেমন এখানে লাভবান হবে, অপরদিকে ভোক্তারাও উন্নত মানের আম পাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘদিনের দাবি আধুনিক সংরক্ষণাগার। এই সমস্যার সমাধান হলে কেবল সাতক্ষীরা নয়, সারা দেশেই কৃষি পণ্যের সুষম সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অল্প জমিতে পরিকল্পিত চাষে মিলছে বড় সাফল্য। মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবুল কালাম কালুর
ব্যতিক্রমী উদ্যোগে তৈরি হয়েছে এমন দৃষ্টান্ত। পরিকল্পিতভাবে জমির সর্বোচ্চ ব্যবহার, সারা বছর উৎপাদন বজায় রাখার এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণা। মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারিয়াদহ গ্রামের উদ্যমী কৃষক আবুল কালাম কালু অন্যের জমি বর্গা নিয়ে মাত্র 18 কাঠা জমিতে একসঙ্গে 36 প্রকার সবজি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রচলিত এক ফসলের বদলে জমিকে ভাগ করে পরিকল্পিতভাবে শুরু করেন বহুমুখী সবজি চাষ। তার জমিতে শসা, বেগুন, লাউ, করলা, ঢেঁড়স, টমেটো, মরিচ, পালং শাক সহ নানা ধরনের সবজি উৎপাদন হচ্ছে। আমার এখন এই 18 কাঠা জমিতে এর আগে 26 রকম, এখন 36 রকমের এই আইটেম আমি তৈরি করেছি। স্থানীয়রা বলছেন এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পুরো এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যে 36 রকম আবাদ করি, যে ছাড়া পাই আমরা ওই আবাদটা করব। ওর কাছে এখন পরামর্শ নিতে আছে যে কিভাবে আবাদ করো, কিভাবে কি হয়, এত তোমার কিভাবে ফলন হয়। সবজি চাষে সাফল্য পেতে আবুল কালামকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি অফিসার। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে সবসময় কৃষিকাজ করে থাকেন এবং এই অফিস থেকে তিনি প্রশিক্ষণ পেয়েছেন। তার এই আগ্রহ এবং সবজি উৎপাদন, চাষাবাদ সকলের জন্য একটি অনুকরণের বিষয়। আমরা আশা করব তাকে দেখে অন্যান্যরা উৎসাহিত হবে। পরিকল্পিত কৃষি গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পারে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। পেঁয়াজের সাদা ফুল শুকিয়ে বের হয় কালো বীজ, তাই কৃষকের কাছে এটি কালো সোনা নামেই পরিচিত। রাজশাহীতে পেঁয়াজ বীজের বাম্পার ফলন ও ব্যাপক লাভের আশায় নতুন স্বপ্ন বুনছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাজশাহীর ফসলের মাঠে এখন সাদা কদম ফুলে ছেয়ে গেছে। এই সাদা ফুল থেকে উৎপাদিত হয় মহামূল্যবান পেঁয়াজ বীজ, যাকে ভালো মুনাফার কারণে কৃষকরা ডাকেন কালো সোনা নামে। ভালো দাম ও লাভজনক হওয়ায় প্রতি বছরই জেলায় বাড়ছে এ ফসলের আবাদ। বর্তমানে পেঁয়াজ ফুলের পরিচর্যায় দম ফেলার ফুসরত নেই চাষিদের। মাঠে মৌমাছির দেখা কম মেলায় ফলন নিশ্চিত করতে কৃত্রিম উপায়ে পরাগায়ন ঘটাচ্ছেন তারা। কদম নিয়ে হাতটা দিতে হচ্ছে, হাত না দিলে ওই কদমের দানাটা আসে না, সেই জন্য আমরা খুব পরিশ্রম করতেছি। কদমের ফুল ভালোই আছে, এখনো ঝড়ঝাপটা হয়নি, তবে ভালো হওয়ার কথা। অতি পরিশ্রম করে এই ফুলটা যত্ন সহ ওষুধপাতি দিয়ে তৈরি করতে হচ্ছে। বাজারে এই বীজের চাহিদা আকাশচুম্বী। প্রতি কেজি বীজ মানভেদে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কৃষি অফিসের তথ্য মতে এবছর দুর্গাপুর, গোদাগাড়ী, পুঠিয়া ও বাগমার উপজেলায় রেকর্ড পরিমাণে চাষ হয়েছে। তবে কৃষকরা বলছেন লাভ যেমন বেশি, সঠিক রক্ষণাবেক্ষণ না করলেও ঝুঁকিও ততটাই বেশি। ফলনটা আর বছরও ভালোই পাওয়া গেছে। এবারও দেখ ফলনটা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এবারও ফলনটা ঘরে তুলতে পারলে কিন্তু ভালো পাওয়া যাবে। লাভও আছে, আবার ঝুঁকিপূর্ণ, ঝড় বৃষ্টি হইবে, ক্ষতি হবে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। গোদাগাড়ী, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা এইসব উপজেলাতে বেশি পেঁয়াজ বীজ উৎপাদিত হয় এবং এগুলোর অবস্থা বর্তমানে ভালো আছে। যদি বড় ধরনের কোনো ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি যদি না হয়, তাহলে আমরা আশা করছি যে পেঁয়াজ বীজের উৎপাদন অত্যন্ত ভালো হবে। এই কালো সোনা চাষের প্রসার একদিকে যেমন দেশের আমদানি নির্ভরতা কমাবে, অন্যদিকে কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতাও তৈরিতে সহায়ক হবে বলে মনে করছে কৃষি বিভাগ। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আপনাদের জানাবো কুড়িগ্রামে প্রকাশ্য নিলামের ঘোষণা দিয়েও কিভাবে গোপনে নামমাত্র মূল্যে সরকারি গাছ বিক্রি করা হয়েছে, সেই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন। সঙ্গে থাকুন। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। অতিবৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় সুনামগঞ্জের 15টি হাওরে বোরো ফসলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। হাজার হাজার হেক্টর কাঁচা ধান এখন কোমর পানির নিচে, যা দেখে দিশেহারা প্রান্তিক কৃষকেরা। অকাল বন্যায় তলিয়ে যাচ্ছে কৃষকের আজন্ম লালিত স্বপ্ন। দ্রুত পানি নিষ্কাশন না হলে চরম সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা।
কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া জমির অপুষ্ট ধান কাটছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরের কৃষক বেলাল হোসেন। প্রকৃতির নিষ্ঠুর খেলায় ফসল হারিয়ে এখন নিঃস্ব তিনি। অতিবৃষ্টির ফলে জেলার বৃষ্টি হাওরের চিত্র এখন এমনই। স্থানীয়দের দাবি, খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় আক্রান্ত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। সুইচগেট না হওয়ার কারণে যাওয়ার ওর শিয়ালমারা ওর প্রায় 4/3 জমি বর্তমানে তুরদান পানি নিছে। যে এই বান রক্ষা করুক কিংবা এনে একটা সুইচ গেট দিয়ে আমরা কৃষকরা বাঁচাক। এই সুইচ গেট অনাদিকে আমরা ধান এই প্রত্যেক বছরই পানি একটু ডুবরার পানি লাগলেও আমরা ধান তোলে জায়গা। হাওরবাসীরা বলছেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ আর পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় স্লুইস গেট না থাকায় এই সংকটের মূল কারণ। কৃষি বিভাগ 1200 হেক্টর জমির কথা বললেও বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি। হাওরের যে নিম্ন এরিয়াগুলোতে আছে এখানে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে। 2-3 দিন পরে আমরা এটা বুঝতে পারবো যে ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়। সহকারী কৃষি অফিসারদের সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বেড়েছে। জেলা প্রশাসক জানিয়েছে, দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 5 তারিখের মধ্যে এই বাঁধটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয় এবং এই ফিরিয়ে নেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার জন্য দরকার আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি তারা যেন সেই উদ্যোগটা নিয়ে রাখে। চলতি মৌসুমে সুনামগঞ্জে 2,23,551 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই বিশাল খামারের সুরক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। মুন্সিগঞ্জে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে, তবে ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষি বিভাগ জানিয়েছে, যদিও আলুর দাম একটু কম রয়েছে, কিন্তু শেষের দিকে আলুর বাজার মূল্য বেশি হতে পারে। মুন্সিগঞ্জের সদর টঙ্গিবাড়ি, শ্রীনগর, গজারিয়া, লোহজং ও সিরাজদি খান এলাকার কৃষকরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানান, এবছর আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু বাজারের দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। বর্তমান যে রেট আছে এই রেট আমাদের আপনার চালান উঠবে না। যদি 20 টাকার উপরে বিক্রি করতে পারি কেজি প্রতি আমরা, তাহলে আমাদের কিছু চালান হবে আর কি। পরিস্থিতি ভালো না, আলুর দাম কম, এজন্য লসই যাব, লাভ হবেই না এবার। এই যে দেখেন সব জুলুম, এই যে একটা লোকের 1000 টাকা দাম লাগবো, এটিআরা করতে দেই কোন। কৃষি বিভাগ বলছে, এ পর্যন্ত 30,660 হেক্টর জমির আলু তোলা হয়েছে। প্রতি হেক্টরে 31 টন আলু উৎপাদন হচ্ছে। এবছর লক্ষ্যমাত্রা 10,79,000 মেট্রিক টন, যা ছাড়িয়ে যাবে। এছাড়া বর্তমানে দাম কিছুটা কম থাকলেও আলু সংরক্ষণ করলে পরবর্তীতে চাষিরা ভালো দাম পাওয়ার আশা করা হচ্ছে। বাজার মূল্যটা কৃষক একটু কম পাচ্ছে, কিন্তু আমরা আশা করতেছি মৌসুম শেষ হওয়া মাত্রই আলুর বাজারটা বেড়ে যাবে। আমরা এই জন্য কিন্তু কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি, তারা যেন তাদের যে লোকাল সংরক্ষণ বা স্থানীয়ভাবে যে সংরক্ষণের বিষয়টা আছে তারা যেন সেটা সংরক্ষণ করেন, এবং আশা করতেছি কৃষকরা আর্থিকভাবে এতে লাভবান হবে। এদিকে সঠিক বাজার মূল্য, সরকারি সহায়তা ও হিমাগারে আলু সংরক্ষণের পর বাজার পরিস্থিতি তাদের অনুকূলে আসবে, এমনটা প্রত্যাশা মুন্সিগঞ্জের কৃষকদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা এখন পরিচিতি পাচ্ছে তুলা চাষের জেলা হিসাবে। হাইব্রিড জাতের ব্যবহার আর আধুনিক প্রযুক্তিতে এ চাষ এখন ধান বা পাটের চেয়েও লাভজনক হয়ে উঠেছে। চলতি মৌসুমে 2,44,00,000 টাকার সরকারি প্রণোদনা চাষিদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। 2022 সালে বড় স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল চুয়াডাঙ্গার সুবলপুর পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ। লক্ষ্য ছিল ভৈরব নদের পানি ধরে রেখে কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন। কিন্তু দীর্ঘ সময়ে কাজ শেষ না হওয়ায় হিতে বিপরীত হয়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধ হয়ে পড়েছে সুবলপুর, পাটাচোরা, কাঞ্চনতলা সহ অন্তত 6টি গ্রামের ফসলি জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতারা কাজ শুরুর পর নদের মাটি কেটে কোটি টাকা ইট ভাটায় বিক্রি করেন। অতিষ্ঠ হয়ে গত কয়েক বছরে অন্তত 3 বার নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে বাঁধ কেটে পানির প্রবাহ নিশ্চিত করেছেন কৃষকরা। মাটি কাটা শুরু হলো এবং গণ্যভাবে কাটার কারণে মাটিটার প্রসেসিংও ঠিকমতো করা হয়নি। মাঠে হয়তো 1 বিঘা আছে, ওই 1 বিঘা জমি আমাদের ভেঙে গিয়েছে।
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2023 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। কৃষকদের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর পর নদীর দুধারে মাটি কাটায় ফসলি জমিতে ভাঙন সৃষ্টি হয়। মাটি এখানে রাখিনি, সব বেশি দিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় তো অনুমতি, তোমরা কিন্তু বাধা দিলে তোমার সমস্যা আছে, ধৈর্য চলে যাবে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নদীর ক্ষতি না করে সংরক্ষণাগার তৈরির ব্যাপারে উদ্যোগ নিতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে, জানান জেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি। দ্রুত কাজ ধরে দ্রুত শেষ করে যাতে নদীর ক্ষতিটা পরিমাণটা অল্প হয় সে বিষয়ে খেয়াল রাখা দরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, পানি সংরক্ষণাগার প্রকল্পের কাজ 90% শেষ হয়েছে, তবে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। বছরের 4-5 মাস আমরা এই পানি বৃদ্ধির কারণে কাজ করতে পারি না, যার কারণে মনে করেন যে আমাদের প্রকল্পের মেয়াদটা বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভৈরব নদের এই পানি সংরক্ষণাগার প্রকল্প সুফলের চেয়ে কুফলই বেশি বয়ে আনবে, এমনটা আশঙ্কা স্থানীয়দের। প্রকাশ্য নিলামের ঘোষণা দিল গোপনে নামমাত্র মূল্যে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার আরিফুল ইসলামের বিরুদ্ধে। আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের ব্যক্তির কাছে নামমাত্র মূল্যে সরকারি গাছ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে অফিস চত্বরে থাকা 21টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গত 15ই মার্চ নিলামের দিন ধার্য করা হলেও তা পরে বাতিল করা হয়। স্থানীয়রা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে গোপনে নিলাম সম্পন্ন হয়। মাত্র 3 জন অংশগ্রহণকারী দেখিয়ে 1,12,000 টাকায় নূর আলম নামে একজনকে সর্বোচ্চ দাতা হিসেবে ঘোষণা করেন ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম। প্রকাশ্য নিলাম হওয়ার কথা, মাইকিং হওয়ার কথা, জনগণ জানবে। তো এসিলেন অফিসে যে এই নিলামটা নিল আমি জানি না। গাছ হওয়ার কথা ছিল 21টা গাছ নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু গাছ এখানে নিলাম দিছে 21টা, কিন্তু গাছ কাটি নিয়ে এসেছিল 29টা। গাছগুলো ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় 1,01,410 টাকা। নিলামে 21টি গাছের উল্লেখ থাকলেও বাস্তবে 29টি গাছ কাটা হয়, যার বাজার মূল্য প্রায় 15 লাখ টাকা। সরকারি কোনো গাছ নিলামের ক্ষেত্রে বন্ধুকে ট্যাগ করা হয়, এখানে আমাকে ট্যাগ করা হয়নি, যেহেতু হয়নি এর ব্যাপারে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এ ঘটনায় মূলত 5টি প্রধান ব্যত্যয় দেখা গেছে। সেগুলো হলো নিলামের স্থান পরিবর্তন করে গোপনীয়তা রক্ষা, বন বিভাগকে পাশ কাটিয়ে নামমাত্র মূল্যায়ন, বাজার দরের তুলনায় নগণ্য মূল্য নির্ধারণ, বিজ্ঞপ্তির চেয়ে অতিরিক্ত গাছ কর্তন এবং নিলাম কমিটির নীতিমালা লঙ্ঘন। গাছ নিলাম দেওয়ার বা করার তো ইখতিয়ার আমার নাই। গাছের তদন্ত রিপোর্ট চাইছে, আমি রিপোর্ট দিছি। এখন পরবর্তীতে নিলাম হবে কি হবে না সেটা তো আমি হস্তক্ষেপ করার কর্তৃত্ব আমার নাই। তবে সব অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, নিলাম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমাদের টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে এবং আমাদের যে কমিটির সিদ্ধান্ত অনুসারে নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সুন্দরভাবে আমরা নিলামটি করেছি। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মাঠের ফসল আর কৃষকের ঘামে ভেজা শ্রমের প্রতিটি গল্পই আমাদের আগামীর অনুপ্রেরণা। সমস্যা যেমন আছে, সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে সাফল্য কিন্তু কম নয়। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব কৃষির নতুন সব খবর ও সাফল্যের গল্প নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।